অবশেষে শাপলা চত্বরে ঘটনা ফেঁসে গেল শেখ হাসিনা, আন্তর্জাতিক আদালতে বিচার শুরু। এবং সর্বশেষ জানাবো আমেরিকা থেকে ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক ঘোষণার প্রস্তাব, শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা নির্লজ্জভাবে বলেছিল 5 মে কেউ মারা যায়নি, রং মেখে নাকি তারা শুয়েছিল। শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিং এসে বলেছিল কেউ মারা যায়নি। 5 মেতে যে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল, যেমন দিগন্ত ইসলামিক টিভি, সেগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশের কোনো মিডিয়াই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল 30 জনের বেশি নিহত হয়েছিল। বিবিসির সংবাদে বলা হয়েছিল 27 জনের বেশি নিহত হয়েছিল। আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল। তার একটি সরকারি গোরস্থানে আব্দুল জলিল নামে একজনের সাক্ষাৎকার নেয়। সে 5 মে সারা রাত্রে 14টি মরদেহ কবর দিয়েছে, যাদের প্রত্যেকের মুখে দাড়ি ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল। আব্দুল জলিল কথা বলতে পারে না, সে বোবা, কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা বলে দেয় এবং কবরও দেখিয়ে দেয়। পিনাকি বলেন, 2013 সালে 5 মে ঠিক কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনো হয়নি। যেন এই পরিসংখ্যান না হতে পারে সেই ব্যবস্থা করেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার জল্লাদ বাহিনী। মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল 61 জনের। সেই তালিকা হেফাজত ইসলামক অধিকারকে হস্তান্তর করেছিল। সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে নন্দিত মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আদিলুর রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা, তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদিলুর রহমানকে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আজকে প্রমাণ দিব, কমপক্ষে 71 জন আলেমকে 5 মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল। আমি 71 ঘাতক দাদা নির্মূল কমিটির সেই হিসাবকে যদি আমলে নিই, তাহলে তাদের হিসাব অনুযায়ী 39 জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল। তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা 110 জন। আমি আজ হিসাব মিলিয়ে দেব। আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি 5 মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। হত্যার পর হত্যাকারী যে কাজটি করে তা হচ্ছে লাশ লুকায়। সে লাশকে নিজেই কবর দিতে পারে, কিন্তু অসংখ্য লাশ কবর দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এজন্য কাজ করতে গেলে শতাব্দীর পরও সেই কবর আবিষ্কৃত হবে। মৃত্যুর শরীরে গেঁথে থাকা বুলেট বুঝবে না, মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে। তখন খুব সহজেই সেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগাদের কপালে কি ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব। পিনাকি আরও বলেন, খুনিদের জন্য, জল্লাদদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা। আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা। আঞ্জুমান মফিদুল ইসলামের হিসাব বলছে 2013 সালের সর্বাধিক 1430টি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে। 2010 সালের এই সংখ্যাটা ছিল 1204 জন। 2011 সালের সংখ্যাটি ছিল 1191 জন। 2012 সালে 1247 জন। পিনাকি ভট্টাচার্য বলেন, এবার আসেন আমরা 2013 সালের প্রত্যেক মাসে বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখি। 2012 জুলাই থেকে মাসে কতটি লাশ তারা দাফন করেছে সে হিসাবটা দেখে। 113, 128, 110, 115, 145, 90, 92, 85, 90, 72, 88 এই সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 103 জন, মানে 11 মাসে গড়ে 103 জনকে দাফন করা হয়েছে। শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় 367 জন। অতিরিক্ত কতজন করেছে গড়ের থেকে? 264 জন। সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে 145 জন। তার মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা, তার চেয়ে দাফনের সংখ্যা 222 জন বেশি। এটি একটি নিউমেরিক্যাল ভ্যালুর সংখ্যা হিসেবে অবশ্যই বেশি, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। শুধু মে মাসে 367 জনের মৃত্যু, এটা আউটলায়ার, একটাই মাত্র আউটলায়ার। পিনাকি বলেন, হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা। মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছো সেই খুনের দায়ে তোমার বিচার হবে। 5 মে কমপক্ষে 71 জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। অকাঠ্য প্রমাণ দিলাম, দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে। পিনাকি ভট্টাচার্য বলেন, প্রত্যেক ফুটে রক্তের বদলা নেওয়া হবে। হাসিনা তোমার বাহিনী তৈরি থেকো। আমাদের ভাইরা আসবে, ওরা শহীদ, ওরা মরেনি, ওরা মৃত্যু চায়। 5 মে নাম না জানা অসংখ্য শহীদের নাম অবশ্যই একদিন জানাবো। তাদের পরিবাররা প্রিয়জনের কবর খুঁজে পাবে। সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে, গ্লানি থেকে আমরা মুক্ত হব।
যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল সেই চত্বরের নাম শাপলা চত্বর। শাপলা আমাদের রাষ্ট্রের প্রতীক, আমাদের সেই প্রতীক জীবন্ত হয়ে শহীদের রক্তে স্নাত হয়ে সেই দিন সারা দেশে এক রক্ত শাপলা হয়ে ফুটবে। শাপলা ফুটবে শাহবাগে, সারা দেশে ফুটে উঠবে লক্ষ লক্ষ শাপলা। হাটহাজারী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবে সেই রক্ত শাপলা। শততা বিভক্ত জাতির বুকে জলজলে সেই রক্ত শাপলা আবার জাতিকে এক সুতে বেঁধে ফেলবে। সেই দিন আমাদের এক নতুন যাত্রা শুরু হবে, অমিত বিপুল সম্ভাবনায় বাংলাদেশ করার প্রতিকৃত। 5 মে নাম না জানা শহীদের আত্মত্যাগ সেদিন সার্থক হবে। বর্তমান ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আজিজ এবং বেনজিরের অনেক শ্রম রয়েছে। শেখ হাসিনা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার রাষ্ট্রীয় বাহিনীকে তারা ব্যবহার করেছেন দেশের জনগণের বিরুদ্ধে। আজিজ আহমেদ সেনাপ্রধান হওয়ার আগে বিজিবি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2013 সালের 5 মে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শাপলা চত্বরে গণহত্যার কথা নিশ্চয়ই স্মরণে রয়েছে সবার কথা। ওই রাতে কত মানুষ খুন হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। ভবিষ্যতে কোনো একদিন অবশ্যই তদন্ত হবে, সঠিক পরিসংখ্যান ও নিহতদের পরিচয় বের হবে, কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। প্রয়োজনে 100 বছর পরও তদন্ত করার সুযোগ রয়েছে আইনে। সঠিক তদন্ত হলে আজিজ আহমেদ এবং বেনজির আহমেদের চূড়ান্ত তদন্ত হওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ মিলবে। এই দুই আহমেদ সেই রাতের অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। আজিজ আহমেদ বিজিবি প্রধান এবং বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতিতে সেই রাতে গণহত্যার ঘটনা ঘটে শাপলা চত্বরে। ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি। শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে দেশের জনগণের টাকায় কেনা বুলেট ও অস্ত্র ব্যবহার করা হয়েছিল শাপলা চত্বরে। আজিজ আহমেদকে সম্প্রতি আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে। বেনজির আহমেদের বিরুদ্ধে 2021 সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেওয়া হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। এই দুই ব্যক্তির ক্ষমতার অপব্যবহারই শুধু করেননি, 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের নামে প্রহসনের আয়োজনের মূল কারিগরের দায়িত্ব পালন করেছিলেন। তখন আজিজ আহমেদ ছিলেন সেনা প্রধান এবং বেনজির ছিলেন র্যাবের ডিজি। শেখ হাসিনাকে ক্ষমতা রেখে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে তারা দুজন রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহারে মুখ্য ভূমিকা পালন করেছেন। শেখ হাসিনার কল্যাণে এই দুজন রাষ্ট্রীয় দুই গুরুত্বপূর্ণ বাহিনীর শীর্ষ পদে আসীন হয়েছিলেন। তারাও এই পদবীর অপব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে যথাসাধ্য অপচেষ্টা চালিয়েছেন। মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে রাতে ব্যালটে সিল মারা থেকে শুরু করে গুম খুন করেছেন নির্দ্বিধায়। খনি দুর্নীতিবাজ লুটেরা হিসেবে ইতোমধ্যেই তারা পরিচিত লাভ করেছেন। শেখ হাসিনার ক্ষমতা রাখতে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন তারা। ভিন্ন মত ও ভিন্ন পথের রাজনৈতিক নেতাদের গুম খুন করেছেন। এই সরকারই এখন বেনজির আহমেদের সম্পদ জব্দ করার উদ্যোগ নিয়েছেন। তারা দুইজনই এখন পুলিশ ও সেনাবাহিনীর দুর্নীতির চরিত্রের মাইলস্টোন। সেনাবাহিনীর র্যাব এবং পুলিশ কতটা দুর্নীতিগ্রস্ত তাদের দুজনের প্রকাশিত চিত্র থেকে পরিষ্কার। দেশের মানুষের টাকায় পোষা হয় সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ, অথচ তারাই দেশের সম্পদ লুটপাট করেন এবং জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের বিরুদ্ধেই ব্যবহার করেন। একসময় সেনাবাহিনীর আগে দেশপ্রেমী শব্দটি ব্যবহার হতো, আগের রিবাজে পরিণত হয়েছিল। জেনারেল মইনুল আহমেদ এক সময় থেকে বাহিনীর আগে মানুষ আর দেশপ্রেমী শব্দটি ব্যবহার করেন না, কারণ এই সেনাবাহিনীর মাধ্যমে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব দখল করেছে। জেনারেল মইনুল আহমেদ পুরো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের সার্বভৌমত্ব তুলে দিয়েছেন ইন্ডিয়ার হাতে। এই বাহিনীর কেউ এটার প্রতিবাদ করেননি, সুতরাং পুরো বাহিনী এর জন্য দায়ী। এরই ধারাবাহিকতায় 2009 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। অনেকে হয়তো বলবেন শেখ হাসিনা তো ক্ষমতা এসেছিল নির্বাচনের মাধ্যমেই, কিন্তু 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনটা ছিল সাজানো। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীতে মইনুল আহমেদের সাথে বোঝাপড়ার বিষয়টি পরিষ্কার করে গেছেন। অতএব পুরো বাহিনীর সহায়তায় ভারতের স্বার্থ রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল সেদিন। পরবর্তীতে 2014, 2018 এবং 2024 সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার বিকল্প দেখা নেই তত্ত্ব দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রেখেছে, কিন্তু প্রফেসর ইউনূসের সামনে হাসিনা ধূলিকণার মতো তুচ্ছ, তাই হাসিনার এত আক্রোশ। হাসিনার সবথেকে বড় ভয় প্রফেসর ইউনূসকে নিয়ে। তিনি উচ্চশিক্ষিত, নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে সমাদৃত, বাংলাদেশের মানুষও পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর ইউনূস খুব বড় মনের একজন ব্যক্তিত্ব সম্পন্নকারী মানুষ। প্রফেসর ইউনূসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে। কাঁঠালরানী হাসিনা জানে তার দলের লোকেরাও ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয়। এর আগে গ্রামীণফোনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে কাঁঠালরানী হাসিনা এবং কলড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার। বিটিআরসির গবেষণায় দেখা গেছে সবথেকে বেশি কলড্রপ হয় সরকারের সিম টেলিটকের। বাঙালিকের কলড্রপ গ্রামীণফোনের থেকে বেশি, তাহলে টেলিটক ও বাঙালিকের সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার। সরকারের তো আগে নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত। সবচেয়ে বেশি কলড্রপ হয় সরকারের সিমে। দ্বিতীয় কারণ হচ্ছে কাঁঠালরানী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পুরস্কারের হকদার।
ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলে মেনে নিতে অস্বীকার করেন। সে সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল, শুধু একটি বিষয় ছাড়া, সেটি হচ্ছে জামায়াত। ভারত কোনোভাবে জামাতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না। এটি বাংলাদেশের রাজনীতির একটি ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা। আমেরিকা কোনোভাবে জামাতকে সন্ত্রাসীবাদী দল মনে করে না। শুধু তাই না, মহুল কুমার আরও বলেন, আমেরিকা ইন্ডিয়া বিএনপিও জামাতের প্রতি পক্ষ পাচ্ছে। হাসিনাকে ভারতে ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনূসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে। এর প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনূসের নাম প্রস্তাব করা। প্রফেসর ইউনূস একবার বলেছিল, গ্রামীণ ব্যাংকের 85 লাখ ঋণ গ্রহীতা আছে, যাদের পরিবারকে হিসাব করলে 4 কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত, জনসংখ্যার 1/4। তার মানে ভোটের হিসেবে প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে। হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসে নেয়। তাই প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে, যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা এবং তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনূস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে।